বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতি বছর 29 মে এই দিবস পালন করা হলেও এবছর ওই দিন ঈদের ছুটি থাকায় দিবসটি আজ বুধবার পালিত হয়েছে। 1988 সালে সেনাবাহিনীর 15 সদস্যের একটি পর্যবেক্ষক দল নিয়ে ইরাক ইরান শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দিয়ে বাংলাদেশ তার যাত্রা শুরু করে। এর এক বছর 1989 সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয়। আর তার 4 বছর পর 1993 সালে শান্তি মিশনে সেনাবাহিনীর সাথে যোগ হয় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী। বিশ্বের 43টি দেশে 63টি মিশনে এই পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের 2 লাখের বেশি শান্তিরক্ষী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রায় 5860 জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন প্রান্তে 10টি মিশনে দায়িত্ব পালন করে চলেছেন। এর মধ্যে পুরুষের পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের প্রায় 11% নারী সদস্য যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আর এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 175 জন শান্তিরক্ষী তাদের জীবন উৎসর্গ করেছেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলার অকুতোভয় সন্তানদের অবদান, আত্মত্যাগ, বীরত্ব ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, আছেন ঢাকা সেনা সদর আইটিডি পরিদপ্তর জিএসও 1 লেফটেন্যান্ট কর্নেল সোমাইয়া আলী এবং আছেন বিমান বাহিনী সদর দপ্তরের প্রধান পরিদর্শক এয়ার কমান্ডার বিএম হাসান মাহমুদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই মোহাম্মদ কামরুজ্জামান। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আন্তর্জাতিক সহাবস্থান এবং ন্যায় বিচারের অঙ্গীকার বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই জায়গাটিতে আসলে আমরা যদি আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেখানে আসি, শান্তিরক্ষা বাহিনীর যে কার্যক্রম সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বিশাল বড় ভূমিকা রাখছে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নানান রকমের কূটনৈতিক প্রচেষ্টার কথা আমরা শুনি। আসলে সেই প্রচেষ্টাগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, কিরকম প্রচেষ্টা তাদেরকে করতে হচ্ছে এই মুহূর্তে, এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় আসলে শান্তিরক্ষীদের অবদানের কথা আমরা বলছিলাম, সেটিকে আসলে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে মূল্যায়নের কথা বলি, সেই মূল্যায়নটা আপনারা কিভাবে করবেন? ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই শান্তিরক্ষীর যেসব সদস্যবৃন্দ বিভিন্ন মিশনে গিয়ে শান্তিরক্ষা কার্যক্রমে জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি সম্মান জানাচ্ছি, তাদের পরিবারের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও সমবেদনা জানাচ্ছি। এছাড়াও যেসব সদস্যবৃন্দ এসব অভিযানে যেয়ে আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি ঠিকই বলেছেন যে শান্তিরক্ষা কার্যক্রমের শুরুটা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরেই। সূচনা লগ্নে অংশগ্রহণের বিষয়টি ব্যাপক আলোচনার বিষয়, কারণ আপনি জানেন নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, কিন্তু এর পেছনে অনেক বড় কার্যক্রম রয়েছে যেটাতে আমরা নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকি। এগুলোর মধ্যে আমি 5-6টা বিষয়কে সামনে নিয়ে আসতে চাই। শুরুতেই নিয়মিত যেসব বৈঠক রয়েছে উচ্চ পর্যায়ের, সেগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকে। এটি হচ্ছে মন্ত্রী পর্যায়ের বৈঠক, এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোতে মূলত ম্যান্ডেট, বাজেট, উপকরণ এবং মিশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, জবাবদিহিতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সামনে এসে থাকে, এবং এই কাজগুলো সঠিকভাবে সমাধান করার জন্য মিটিংগুলোর আগে নানা প্রস্তুতিমূলক মিটিং হয়ে থাকে। সেই মিটিংগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের বৈঠক হয়ে থাকে, এবং সেই বৈঠকগুলো আমরা নিয়মিতভাবে অংশগ্রহণ করি। আঞ্চলিক বৈঠকগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা উল্লেখ করতে পারি আফ্রিকাতে যেসব বৈঠকগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, কারণ শান্তিরক্ষা কার্যক্রমের একটা বড় অংশ কিন্তু আফ্রিকাকে কেন্দ্র করে হয়ে থাকে। সে বৈঠকগুলোর মধ্যে সম্প্রতি 2টা বৈঠকের কথা আমি বলতে চাই। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হলো একটি, যেটি মূলত
ফরাসি ভাষাভাষী পরিবেশে শান্তিরক্ষা কার্যক্রমকে কেন্দ্র করে উক্ত বৈঠকে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই কার্যক্রমে অংশ নেওয়ার কথা। কারণ আপনি জানেন যে শান্তিরক্ষা কার্যক্রম এখন অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদের বাজেটের সমস্যা রয়েছে। বাজেটের সমস্যার ফলে যে আমি মূল 6টা বক্তব্য উপস্থাপন করলাম, যে 6টা বিষয়টার প্রভাব পড়ছে, অর্থাৎ আমরা সঞ্জয়বাদী দিতে পারবো না, তাদের জন্য অন্যান্য যে সাপোর্ট দেওয়ার বিষয় আছে সেগুলো দিতে পারছি না, এই বিষয়গুলো উপস্থাপন করা হয়। আর আঞ্চলিক বৈঠকগুলোতে একটা মজার জিনিস উঠে আসে যে যে জায়গাগুলোতে অভিযান আসলে পরিচালিত হচ্ছে সেই জায়গার কর্তৃপক্ষ তাদের আশা ভরসার কথাগুলো উপস্থাপন করে থাকে, সুতরাং সেই বিষয়গুলোর প্রতি সরাসরি দৃষ্টিপাত করার সুযোগ হয়ে থাকে। এর পাশাপাশি আমরা সেনেগালের ডাকারে সম্প্রতি আরেকটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করি, সেখানেও বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এবং আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যারা কাজ করছেন তাদের উপরে একটা আস্থার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, এবং সবাই কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে যারা কাজ করছেন তাদের প্রতি তাদের যে ভালোবাসা, এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় আসলে বাংলা ভাষাও তারা কথা বলছেন, এই যে আস্থার জায়গাটি সৃষ্টি হয়েছে সেই জায়গাটি নিয়েও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কিনা? অবশ্যই, কারণ আমাদের শান্তিরক্ষী বাহিনীর সদস্যবৃন্দ যখন কাজ করেন, মানুষের কাছে গিয়ে সেবা দেন এবং সমাজের সকল মানুষের সাথে খুব কাছাকাছি যে কথা বলার সুযোগ হচ্ছে, এবং সেই মেলামেশার মাধ্যমে আপনার ভাব বিনিময় শুধু না, আমাদের সমাজ সংস্কৃতি আচার আচরণ সবগুলো প্রতিফলিত হচ্ছে এবং সেটা অনেক প্রশংসা পেয়েছে, এবং এই প্রশংসার ফলে কূটনৈতিক অঙ্গনেও সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমি জেনেভাতে একটা লম্বা সময় কাজ করেছি এবং সেখানে দেখেছি যেসব দেশে আমাদের মিশন পরিচালিত হচ্ছে সেই সব দেশের মানুষজনের আমাদের প্রতি একটা আবেগ কাজ করে থাকে। ফলে এমন হয় যে ভাই ভাই, অর্থাৎ আমরা যখন নেগোসিয়েশনে অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলি অনেক সহজসাধ্য হয়ে যায়। তারা আমাদের প্রতি অকুণ্ঠ সহযোগিতা ব্যক্ত করে। আর শুধু তাই নয়, এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়ে। সেটিও কিন্তু আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে আসলে এই জায়গাটিতে একটা আন্তর্জাতিক সহাবস্থান তৈরি করার জন্য অনেকটা এগিয়ে গেছে। আমি লেফটেন্যান্ট কর্নেল সুমাইয়া আলী, আপনার কাছে একটু আসি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক দুর্গম এলাকায় কাজ করেছে এবং সেখানকার স্থাপনা, রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামো সংস্কার সহ নানান গুরুত্বপূর্ণ কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করেছে। সেই জায়গাটিতে একটু জানতে চাই যে এই যে কাজগুলো আসলে করা হচ্ছে, এই কাজগুলোর প্রয়োজনীয়তা, কিংবা যেটি বলছিলাম যে স্থানীয় জনগণের সাথে এক ধরনের আমাদের যোগাযোগ তৈরি হয়েছে এবং প্রশাসনের প্রতিক্রিয়া আছে এবং সামগ্রিক একটা প্রভাব নিশ্চয়ই আছে, সেই সামগ্রিক প্রভাবটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের। জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শান্তিরক্ষায় নিয়োজিত সকল শান্তিরক্ষীদের এবং এ পর্যন্ত শান্তিরক্ষা প্রতিষ্ঠার জন্য উৎসর্গকৃত সকল শহীদদের প্রতি আর আহত সকল ব্যক্তিদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং আগের প্রশ্নের উত্তরের সাথে কিছুটা এটার সাথে সংযোগ রয়েছে। আমাদের স্বাধীনতার 17 বছর পরে 1988 সালের মধ্য দিয়ে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রাটা শুরু হয় 15 জনের মধ্য দিয়ে, এবং বর্তমানে আজকে 2026 সালে এসে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 1,67,000 জনের উপরে সেনা সদস্য শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে, এবং বর্তমানে 9টি দেশে 9টি মিশনে প্রায় 3,600 জনের উপরে শান্তিরক্ষী নিয়োজিত আছে। এখন বিশ্বে শান্তিরক্ষা প্রতিষ্ঠায় বাংলাদেশ আসলে একটি ব্র্যান্ডের নাম হয়ে গেছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অভাবনীয় সাফল্য কিন্তু একদিনে হয়ে আসেনি। এর পেছনে রয়েছে আমাদের শান্তিরক্ষায় নিয়োজিত যারা আছেন তাদের বেশ কিছু মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং তাদের শৃঙ্খলাবোধ। যেটা বললেন যে কিভাবে এই আস্থাটা অর্জন করেছি, আমাদের এখন বিশ্বের যে বর্তমান অবস্থা আমরা যদি দেখি, তাহলে কিন্তু দেখা যায় যে এখন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ভৌগোলিক বা জলবায়ুগত পরিবর্তনের কারণে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, মানবিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। এই সব কিছু কিন্তু এখন শান্তিরক্ষার ব্যাপারটাকে একটা ভিন্ন রূপে রূপান্তরিত করেছে। অর্থাৎ এখন শুধুমাত্র নিরাপত্তা প্রদান করাই নয়, বরঞ্চ বেসামরিক ব্যক্তিবর্গের সুরক্ষা নিশ্চিত করা, একই সাথে তাদের স্থিতিশীলতা নিয়ে আসা, সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সেই সমস্ত জায়গাগুলোতে তাদেরকে পুনর্বাসন করার বিষয়গুলোও আসছে। অর্থাৎ এখন জাতিসংঘের শান্তিরক্ষীরা শুধুমাত্র যে নিরাপত্তা প্রদান করছে তা না, বরং
হিউম্যানিটি এবং এমপ্যাথির গ্রাউন্ডে যে কাজগুলো সেগুলো তাদেরকে করতে মানে হচ্ছে। এই যে একটা সামগ্রিক প্রভাব আসলে আপনাদের মধ্য দিয়ে সেই জায়গাগুলোতে আছে, সেখানে আবার যেটি বললেন মোহাম্মদ কামরুজ্জামান যে অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যেও আপনাদেরকে পড়তে হচ্ছে, অনেক মানে challenge। আপনাদেরকে আপনারা চাইলেই আপনাদের যে ধরনের উপকরণগুলো প্রয়োজন, যে ধরনের সামগ্রী প্রয়োজন সবকিছু তো পাচ্ছেন না। এই যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও আসলে আপনারা এই আস্থা অর্জন করেছেন, সেটি আসলে কিভাবে? সেটা হয়েছে আমাদের অবশ্যই আমাদের জাতিসংঘের যে ম্যান্ডেট আছে সেটার অধীনে আমরা যে কার্যাবলী সম্পাদন করে থাকি। যে চ্যালেঞ্জগুলো এখন হচ্ছে সেটা তো পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে। আমরা বিভিন্ন মিশন থেকে সেই ফিডব্যাকগুলো পাচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের প্রশিক্ষণের ব্যবস্থাটা পরিবর্তন করছি। একই সাথে আমাদের সীমিত পরিসরে যা ইকুইপমেন্ট যেগুলো আছে আমাদেরকে উন্নত করতে হচ্ছে। অর্থাৎ যেমন এখন আমাদের আইডি বিস্ফোরণের ব্যাপারটি বেশি আসছে, ড্রোনের ব্যবহারটা বেশি দেখতে পাচ্ছি এবং এ ধরনের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে আমরা কিন্তু এখন মাইন রেজিস্ট্যান্ট ভেহিকেল ব্যবহার করছি এবং আমাদের প্রত্যেকটা শান্তিরক্ষীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে ওয়েব ইকুইপমেন্টগুলো তারা ব্যবহার করছে, যেমন তাদের যে সমস্ত ব্যক্তিগত সুরক্ষার জন্য যে অস্ত্র ব্যবহার করছে সেগুলো উন্নত করা হচ্ছে এবং সেইটার উপরে তাদেরকে কিন্তু এখন ব্যাপক আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিপসটের যে প্রশিক্ষণের সিস্টেমটা আছে সেখানে তাত্ত্বিক এবং ব্যবহারিক দুই দিকেই তাদেরকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু তাদেরকে ডেভেলপমেন্টটা করা হচ্ছে বলেই যতই সংঘাতপূর্ণ এলাকা হোক না কেন আমাদের সেই সশস্ত্র গোষ্ঠীদের সাথে কিন্তু আমরা আলোচনা করে সংহতি মানে প্রতিরোধ করার চেষ্টা করছি। আমি এখানে একটু বলতে চাই যে আমাদের ডিআর কঙ্গোতে যে নর্থ কিভু এবং গোমা অঞ্চলে M23 একটি সশস্ত্র গোষ্ঠী আছে এবং সেই সংঘাতপূর্ণ এলাকায় কিন্তু আমাদের লোকজন সবসময় মানে আমাদের শান্তিরক্ষীরা কিন্তু সবসময় তাদের সাথে আলোচনা করতে হচ্ছে, যদিও বা তারা আমাদের উপর হামলা করছে আবার তাদের সাথে আলোচনায় বসতে হচ্ছে। এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু শুধুমাত্র যে অস্ত্র থাকলেই হবে তা না, এটা কিন্তু একটা কূটনৈতিক বিষয়ও কাজ করে এবং অনেক ধরনের তাদের তাত্ত্বিক জ্ঞানেরও দরকার আছে, যেটা কিন্তু তারা প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করছে। সব কিছু সমন্বয়ে আজকের এখনকার এই যে পরিবর্তিত চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। সমন্বয়ের জায়গাটিতে আমি এয়ার কমান্ডার বিএম হাসান মাহমুদ আপনার কাছে আসি। মানে পরিবর্তিত একটা সংঘাতময় পরিস্থিতিতে গিয়ে আপনাদেরকে কাজ করতে হচ্ছে এবং সেই জায়গাটিতে বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যরা যে ধরনের বিমান বা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন সেগুলো আসলে এখনকার যে প্রযুক্তির কথা, যেটি আসলে কর্নেল সোমাইয়া আলীও বলছিলেন যে আমরা কতখানি আসলে আধুনিক হতে পেরেছি, সেটি নিয়েও একটা আমাদের প্রশ্ন থেকে যায়। এই দুর্গম অঞ্চল সমূহগুলোতে আসলে আপনারা কি ধরনের অপারেশন পরিচালনা করে থাকেন, সেগুলোতে আপনাদের কোনো ধরনের চ্যালেঞ্জ কিংবা আসলে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় কিনা? জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথমে আমি ডিবিসি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া আজকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের আলোচনা অনুষ্ঠানে যারা বাংলাদেশের যেসব সদস্য শান্তিরক্ষা করতে গিয়ে যারা নিহত বা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে তারপরে আসি। যেমনটা আপনি প্রথমেই বলছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনী আসলে 1993 সালে প্রথমে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে, যেটা ছিল বসনিয়া হার্জেগোভিনাতে। তখন শুধুমাত্র মিলিটারি অবজারভার হিসেবে যেত। আমাদের প্রথম কন্টিনজেন্ট যেটা আপনি বললেন বিমান বা হেলিকপ্টার নিয়ে প্রথমে 1995 সালে ইরাক এবং কুয়েত ইউনিকম মিশন যেটা বলা হয় বর্ডারে ডিপ্লয় ছিল। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জটা এক ধরনের ছিল। তখন আপনার যুদ্ধ পরবর্তী যে অবস্থা, সে অবস্থাতে দেখা যাচ্ছে যে অনেক ল্যান্ড মাইন্স বা ইন্টিপার্সোনাল মাইন ছিল, প্রচুর মানুষ এতে আহত হতো। ওদেরকে আমরা যেটা ক্যাজাবেক বলি বা আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া, এটা আমাদের একটা কাজ ছিল। এছাড়া যে ডিমিলিটারাইজ জোন ছিল ওইটাকে আমরা মনিটর করতাম। তো এরপরে তারপরে বর্তমান পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী 25টি দেশে 28টি মিশন আপনার সম্পন্ন করেছে। আমাদের প্রায় 10,000 শান্তিরক্ষী বিমান বাহিনীর এতে অংশগ্রহণ করেন, যার মধ্যে 160 জন মহিলা এবং 60 জন মহিলার মধ্যে আমাদের 16 জন পাইলট আছে, মহিলা পাইলট, যারা এই ধরনের মিশনে অংশগ্রহণ করেছে। সো বর্তমানে আমাদের কঙ্গোতে 2টি কন্টিনজেন্ট আছে, একটি C-130 পরিবহন বিমান এবং 4টি Mi-17 হেলিকপ্টার রয়েছে। আপনি যেটা বলেছেন যে আধুনিকায়নের প্রশ্নটি, সো প্রত্যেকটি মিশনে যখন ডেপ্লয় হয় ইউএন হেডকোয়ার্টার পক্ষ থেকে একটি ইন্সপেকশন হয়। দেয়ার ইজ এ মিনিমাম রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্ট ইন এভরি এয়ারক্রাফট অর হেলিকপ্টার। ওইটা সেই হেলিকপ্টার বা এয়ারক্রাফট কোয়ালিফাই করে কিনা। তো ওইটার ক্ষেত্রে আমরা ইউএনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনেই আমাদের এয়ারক্রাফটগুলো আপগ্রেড করি। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি যে বাংলাদেশে আমরা আসলে আগে কখনো নাইট ভিশন গগলস
দিয়ে নাইটে ফ্লাইং করতাম না, কারণ বাংলাদেশে আসলে সো আরবানাইজড যে আপনার ওই ধরনের ডার্ক প্লেস নেই, কোথাও না কোথাও লাইট আছে। কিন্তু আমরা যখন আফ্রিকাতে অপারেশন শুরু করলাম তো দেখা যাচ্ছে যে আপনার হান্ড্রেডস অফ কিলোমিটার দের ইজ নো লাইট, সো ইউ রিয়েলি নিড নাইট ভিশন গগলস টু অপারেট ইন দেয়ার। তার মানে চ্যালেঞ্জটা পেলাম। তো চ্যালেঞ্জ পাওয়ার পরে যখন ইউএন এটাকে কম্পালসারি করলো যে না ইউএন মিশনে যেতে হলে এটা লাগবে, তখন আমরা আমাদের এয়ারক্রাফটগুলোকে আপগ্রেড করলাম, আমাদের পাইলটদেরকে ট্রেন করলাম। তো এইটা এক ধরনের আপনি বলতে পারেন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। সেকেন্ডলি আমরা দেখলাম যে আমাদের দেশের যে ওয়েদার, সেই ওয়েদারের সাথে বা সেই জিওগ্রাফির সাথে যেখানে যাচ্ছি আমরা মিশনে সেগুলো আসলে মিলছে না। যেমন আমি বাংলাদেশে হিল ট্রেক্সে ফ্লাই করেছি, তো আমাদের সর্বোচ্চ যেটা উচ্চতা কিউকারাডাং 2300 ফিটের মতো, বাট আমরা যখন আফ্রিকাতে যাচ্ছি তখন এলিভেশন স্টার্টস ফ্রম 5000 ফিট। তো দেখা যাচ্ছে যে এইটা একটা অনেক বেশি চ্যালেঞ্জ। দেন দি ডেজার্টে যে ওয়েদার হয়, আপনি হয়তো অনেক সময় দেখেছেন হেলিকপ্টার ল্যান্ড করার সময় চারদিকে ধুলোবালি এসে পুরোটা অন্ধকার করে দিচ্ছে। তো এগুলো আমাদের ট্রেনিংয়ের একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে যেটা করেছি, আমাদের মডার্ন সিমুলেটর এস্টাবলিশ করেছি বাংলাদেশে, যার মাধ্যমে আমরা এই সিচুয়েশনগুলো যাওয়ার আগেই পাইলটদেরকে ট্রেন করতে পারি। সো এইভাবে আমরা জাস্ট পরিস্থিতির সাথে মিশন স্পেসিফিক যে দেশে যাওয়ার আগে ওই দেশের জন্য প্রি ডিপ্লয়মেন্ট একটা ট্রেনিং করিয়ে আমরা লোকজনকে ট্রেন করছি। এরপরে আসলে বাংলাদেশে শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে যারা কাজ করছেন তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ আত্মত্যাগের শিকার হয়েছেন, এবং সেই জায়গাটিতে আসলে আমরা যতবার বলছি যে বাংলাদেশে যারা এই শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন তারা যে আস্থা অর্জন করছেন সেটিও কিন্তু একটা বিশাল বড় প্রভাব ফেলছে। এই আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। লেফটেন্যান্ট কর্নেল সুমাইয়া আলী, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন পালন করছে, তেমনি তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ আত্মত্যাগেরও শিকার হয়েছে। এই অবদানের আসলে মূল্যায়নটা আপনারা কিভাবে পাচ্ছেন এবং কতজন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন সেই বিষয়ে একটু জানাবেন আমাদের। ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে এখনকার শান্তিরক্ষীরা আসলে তো শুধু শান্তিরক্ষী নয়, তারা আস্থা, মানবতা এবং নেতৃত্ব অনুপ্রেরণার প্রতীক হিসেবে তারা কাজ করছে, এবং এই কাজ করতে গিয়ে তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, কেউ ইনজিউর্ড হচ্ছে, আহত হচ্ছে। এই স্বীকৃতিটা জাতিসংঘ চমৎকারভাবেই দিয়ে থাকেন। এটা আসলে বিভিন্নভাবেই এটা প্রদান করা হয়। যেমন কোনো ব্যাটালিয়ন যদি যারা নিয়োজিত আছে শান্তি রক্ষায়, তারা যদি তাদের সেরকম মানে সাহসিকতামূলক কাজ করে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইভেন্ট মেডেল দেওয়া হয়, সার্টিফিকেট প্রদান করা হয়। আর যদি কেউ ইনজিউর্ড হয়ে থাকে তাকে হয়তোবা তাকে উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয়, আর্থিকভাবেও সহায়তা প্রদান করা হয়। আমি কিছু উদাহরণ দিতে চাই। সম্প্রতি আপনারা জেনে থাকবেন যে আমাদের 6 জন শান্তিরক্ষীকে সর্বোচ্চ মেডেল দাগ দেয়া হয়েছে ইউএন হেডকোয়ার্টার থেকে, এবং সেটা আমাদের যে ইউএন হেডকোয়ার্টারের যে রিপ্রেজেন্টেটিভ আছেন তিনি সেটা গ্রহণ করেছেন। এবং 2018-19 সালে আমাদের ব্যান্ড ছিল 3B'র সেই ইউনিটটাকে, যেটা মিনুসমা মালিতে ছিল ব্যান্ড 5, তাদের অসামান্য সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ক্লাস এই মেডেলটা দেওয়া হয় 1692 জনকে, এবং একটি স্ট্রিমার মেডেলটা স্পেশাল মেডেল যেটা ফ্ল্যাগে দেওয়া হয়, এই মেডেলটা দেওয়া হয়। তো এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন শান্তিরক্ষীদের বিভিন্ন রকম অবদানের জন্য, তাদের প্রশংসনীয় অবদানের জন্য এবং পার্টিসিপেশনের জন্য, শান্তি রক্ষার যে নিরলস প্রচেষ্টা তারা করে যাচ্ছেন তার জন্য স্বীকৃতি সবসময় দেওয়া হয়ে আসছে। স্বীকৃতি আপনারা পাচ্ছেন, সেই স্বীকৃতিটা পাওয়ার জন্য নানান সময় নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আমি একটু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানতে চাই। নারীদের আসলে যখন শান্তিরক্ষা জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হচ্ছে, তখন তাদের জন্য চ্যালেঞ্জটা আরেকটু বেশি বলে কি মনে করেন? আমি এখানে একটু কিছু ব্যাকগ্রাউন্ড বলতে যাচ্ছি। অর্থাৎ জাতিসংঘ সবসময়ই একটি টেকসই শান্তি রক্ষার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের পার্টিসিপেশনটাকে সবসময় গুরুত্ব সহকারে দেখে এসেছে, এবং 2000 সালে ইউএন রেজুলেশন 1325-এ সেখানে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডার মূল ভিত্তিই ছিল কিন্তু এই নারীদের অংশগ্রহণ। এবং অতি সম্প্রতি ইউনিফর্ম জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি 2018-2028-এ নারীদের পার্টিসিপেশনের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কিন্তু জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং তারা অনেকটাই সেটার ব্যাপারে বা এই উপলব্ধিতে তাদের মধ্যে এসেছে। তো আমাদের দেশে নারীদের পথ চলাটা শুরু হয় 1995 সালে। নারী সদস্যরা প্রথম যে মেডিকেল টিম হিসেবে যায়,
বাট রেগুলার শুরু হয় 2009 সালে, যখন আমাদের দীর্ঘমেয়াদী কোর্সে 2000 সাল থেকে নারীর সদস্যরা আসা শুরু করে। পরবর্তীতে 2015 সালে যখন সেনা সদস্য হিসেবে নারী সৈনিকরা পার্টিসিপেশন শুরু করে, তখন 2019 সাল থেকে আবার ফিমেল এঙ্গেজমেন্ট কন্টিজেন্ট হিসেবে একটা পার্ট হিসেবে তারা সেখানে যাচ্ছে এবং শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছে। এবং এ পর্যন্ত সর্বমোট 3900-র উপরে নারী সদস্যরা ইউএন মিশনে পার্টিসিপেট করেছে। বর্তমানে 295 জনের মতন আছে এখন। তো এতেই বোঝা যাচ্ছে যে আসলে নারীদের ভূমিকাটা কতটা বেশি। আর ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, আমি 2013 সালে আইভরি কোস্টে মাল্টিন্যাশনাল সেক্টর হেডকোয়ার্টারে আমি সিভিল মিলিটারি কোঅর্ডিনেটর হিসেবে, স্টাফ অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করি। এবং এটা সিভিল মিলিটারি কোঅর্ডিনেটর মানে বোঝা যাচ্ছে যে আমার কাজটাই ছিল জাতিসংঘের সামরিক অংশ, জাতিসংঘের ইউএন এজেন্সি এবং তাদের যে এনজিওগুলো আছে তাদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন করা। তো সেটা করতে গিয়ে চ্যালেঞ্জের তো সম্মুখীন হতে হয়েছেই, কারণ এটা একটি এমন একটা জায়গা যেখানে তাদের সংস্কৃতিটাকে আমাকে বুঝতে হয়েছে, তাদের ভৌগোলিক অবস্থানটা জানতে হয়েছে, তাদের আবহাওয়া সম্পর্কে আমাকে জানতে হয়েছে, তাদের কালচার সম্পর্কে আমাকে জানতে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আসলে যাওয়ার পূর্বে এবং কমিশনের পর থেকে যেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যাই এবং মিশনে যাওয়ার আগে আমাদেরকে সেই যে জায়গার অবস্থান সম্পর্কে যে ধরনের ধারণা দেওয়া হয়, অ্যাট দি সেম টাইম আমাদের অথরিটি আমাদের জন্য যে ধরনের নীতিমালা বা যে ধরনের সুরক্ষার ব্যবস্থা করে, সব কিছু মিলে কিন্তু সেই যে 2000 সাল থেকে বলি যদি যে নারীরা পার্টিসিপেট করছে এবং তাদের সফলতার কারণে কিন্তু এখনো মেয়েরা যাচ্ছে এবং নারীদের সংখ্যা অবদানটাও আসলে অনস্বীকার্য এবং খানিকটা বেশি আসলে বলা যায়, কারণ চ্যালেঞ্জগুলো যেহেতু বেশি। এয়ার কমান্ডার বিএম হাসান মাহমুদ, শান্তিরক্ষা মিশনে আপনারা যে অভিজ্ঞতা অর্জন করছেন কিংবা যখন আসলে যে দক্ষতাগুলো আপনাদের অর্জিত হচ্ছে সেগুলো আসলে বাংলাদেশে যখন ফিরে আসছেন তখন বিমান বাহিনীতে সেই অভিজ্ঞতাগুলো বা সেই দক্ষতাগুলো কাজে লাগছে কিনা, কিংবা আসলে আপনারা যখন মিশনে কাজ করছেন বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের লোকেদের সাথে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে, তাদের সাথে আসলে আপনাদের এক ধরনের মূল্যায়নের জায়গাটা তৈরি হয় কিনা? ধন্যবাদ। প্রথমত আপনার প্রথম প্রশ্নের জবাবে বলি যে হ্যাঁ, জাতিসংঘ মিশনে আমাদের যেসব অভিজ্ঞতা হয় সেটা আমরা অবশ্যই নিজেদের দেশে প্রয়োগ করি। সিমিলারলি আমাদের দেশে যেসব অভিজ্ঞতা আছে সেটা দিয়েও আমরা কিন্তু জাতিসংঘ মিশনে কাজ করতে পারি। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আপনি হয়তো মনে আছে যে কোভিড চলাকালীন সময়ে যখন সব ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ ছিল, তখন বাংলাদেশ বিমান বাহিনীর C-130 বিমানে করে আমরা বিভিন্ন সুরক্ষা কিট চায়না থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিলাম। সিমিলারলি এখন আপনি জানেন যে কঙ্গোতে একটা ইবোলা আউটব্রেক চলছে, যেখানে সিমিলারলি সব ধরনের জিনিস বন্ধ। সো বাংলাদেশ বিমান বাহিনীর যে C-130 এয়ারক্রাফট এখানে আছে, ওইটা দিয়ে কিন্তু আমরা ইবোলার যত ইকুইপমেন্ট আছে বা প্রতিরক্ষা সামগ্রী এগুলো আমরা নিয়ে যাচ্ছি। সিমিলারলি ওই ধরনের রোগীকে এভাকুয়েশনের জন্য আমাদের হেলিকপ্টার আমরা ইউজ করছি, যেটা আমরা কোভিডের সময় বাংলাদেশে যখন ইউজ করতাম তখন যেভাবে আমরা ঠিক প্রোটেকশন নিতাম সেই প্রোটেকশনটা কাজে লাগে ওখানে আমরা মিশনগুলো করছি। আর একটা বললাম যে ইউএন মিশনের যে অভিজ্ঞতা, যেটা বললাম যে এনভিজি ফ্লাইংয়ে, সেটা এখন আমরা বাংলাদেশে ইউজ করছি। সো এইভাবে এটা পরিপূরক, বাংলাদেশের অভিজ্ঞতাটা আমরা ওইখানে কাজে লাগাচ্ছি এবং ইউএন মিশনের অভিজ্ঞতা এবার বাংলাদেশে কাজে লাগাচ্ছি। আর বিমান বাহিনীর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আর্মি একটি ইউনিট হয়তো কোনো জায়গায় ডেপ্লয়েড থাকে তার এওয়ারের মধ্যে, কিন্তু বিমানের ক্ষেত্রে হচ্ছে যে এওয়ারটা অনেক সময় দেখা যায় 2-3টা দেশ মিলে। আমাদের যে C-130 আছে এটা হচ্ছে আফ্রিকার অনেকগুলো দেশে ইন্টারমিশনে ইউজ করা হয়। সো ইট ইজ ইন মোর দেন ওয়ান কান্ট্রি। রিস্কটাও আপনাদের ক্ষেত্রে একটু বেশি হয়। অনেক সময় আমাদের দেশে আমরা আনপ্রিপেয়ার্ড রানওয়েতে কখনো ল্যান্ড করি না, বাট আপনি হয়তো ভিডিও দেখবেন যে আফ্রিকাতে মাসের মধ্যে আমাদের এয়ারক্রাফট ল্যান্ড করছে বা এই ধরনের কাজ করতে হচ্ছে, একটু রিস্ক নিতে হচ্ছে। দ্বিতীয়ত এখন মিশনটা একটু চ্যালেঞ্জিং বিকজ লট অফ আর্মড কনফ্লিক্ট ইজ গোয়িং অন। আপনি আজকে জাস্ট নিউজ পেপারে দেখলাম যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পরে হয়তো 2025 সালে সবচেয়ে বেশি আর্মড কনফ্লিক্ট ওয়ার্ল্ড ওয়াইড চলছে এবং অ্যারাউন্ড 65 কান্ট্রিজ। তো এই ধরনের অনেকগুলো আর্মড গ্রুপ আছে আপনার আফ্রিকাতে। তো ওদের কাছ থেকে আমাদের ইকুইপমেন্ট বা ম্যান পাওয়ারকে সিকিউর করাটা একটা বড় চ্যালেঞ্জ। তো এইসব মিলে আমাদের, আপনি হয়তো অলরেডি লেফটেন্যান্ট সুমাইয়া বলছিল যে M23 যখন কঙ্গোতে অ্যাটাক করে তখন দেখা যাচ্ছে আমাদের একটা কন্টিনজেন্ট গোমাতে জাস্ট আটকে যায়, তখন ওই আমাদের এয়ারক্রাফট দিয়ে ওখান থেকে সবাইকে এভাকুয়েট করতে হয়েছে।
সিমিলারলি আপনি যেটা বলছেন যে বাংলাদেশের শান্তিরক্ষীরা কেন এত জনপ্রিয় বা এত কনফিডেন্স কেন, এটা কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মিশন বা অনেক রিস্কি কাজ, যেটা টাস্ক, যেটা অন্য দেশ করতে রাজি হয় না, কিন্তু আমাদের বাংলাদেশের লোকদের যে পেশাদারিত্ব এবং একটা নিরপেক্ষতা আছে, এই জন্য আমরা অনেক ক্ষেত্রে সেই কাজগুলো করতে পারি। এই কারণেই দেখা যাচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলো আমাদের উপর অনেক বেশি আস্থা রাখে। আপনারা একটা প্রতিফলন দেখবেন যে আমাদের দেশে যে আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে বা স্টাফ কলেজ আছে, দেখবেন যে প্রচুর আফ্রিকান স্টুডেন্ট আসে এখানে। এটা কিন্তু আফ্রিকাতে আমাদের যে মিশন এবং আমাদের যে সুনাম, তার পরিপ্রেক্ষিতেই এই এগুলো হচ্ছে। শুধু আসলে আমরা যে সেই জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করছি তাই নয়, আমরা কিন্তু আসলে এক ধরনের বলা চলে কালচারও আমাদের মধ্যে আমরা আদান প্রদান করছি, এবং সেই জায়গাটিতে আমরা অনেক দূর হয়তো এগিয়ে গেছি। মোহাম্মদ কামরুজ্জামান, এখানে একটু প্রশ্ন করি যে পররাষ্ট্র নীতি তো আসলে শান্তিরক্ষা মিশনকে কেন্দ্র করে নানান সময় পরিবর্তিতও হয়, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ কিনা, এবং সেখানে আসলে নতুনভাবে ব্যবসা বাণিজ্যের একটা দিগন্তের উন্মোচন হতে পারে, এটিও আসলে নতুন করে আলোচনায় এসছে। এই বিষয়গুলো একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের শান্তিরক্ষী মিশনে যখন আমাদের লোকজন যাচ্ছে, তখন মানুষের সাথে খুব ঘনিষ্ঠভাবে তারা ইন্টারাকশন করে থাকে, এবং ইন্টারাকশনের ফলে একটা সুসম্পর্ক তৈরি হয়, এবং এই সুসম্পর্কটি রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু ট্রান্সলেটেড হয়, আমরা যেটা বলি, অর্থাৎ আমরা দেখতে পাই। এই দেখার ফলে আমরা যখন রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ স্থাপন করছি বা বিভিন্ন মিটিং করছি, সেই মিটিং সময় ওই বিষয়গুলি উঠে আসে এবং আমাদের প্রতি তাদের আগ্রহ বাড়ে। এটি যেমন দ্বিপাক্ষিক পর্যায়ে থাকে, সেরকম বহুপাক্ষিক পর্যায়েও আমরা এই জিনিসটা দেখতে পাই। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আফ্রিকার দেশসমূহ আমাদের শান্তিরক্ষী বাহিনী আছে যেসব দেশগুলোতে, সেখান থেকে আগ্রহ হচ্ছে যে আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য। শুধু তাই নয়, আন্তর্জাতিক পর্যায়ে পার্টিকুলারলি বহুপাক্ষিক আলোচনার ক্ষেত্রে যখন একে অপরের প্রতি সমর্থনের প্রয়োজন হয়, তখন ওইসব দেশগুলো আমাদেরকে সমর্থন করছে। আমরা একযোগে একই উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারছি। এর ফলে পররাষ্ট্রনীতিতে একটা ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও বিভিন্ন অঞ্চলের ভিতরে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একটা নতুন দিক আমি বলতে পারবো, যে সিমলেস ইন্টিগ্রেশন আমরা যেটা বলতে পারি, সেটা তৈরি হচ্ছে। অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা সেই সম্পর্কটা প্রতিফলিত কাজে লাগছে। আবার আপনি নানান রকমের আসলে সীমাবদ্ধতার কথা বলছিলেন, সেখানে বাজেটের একটা কথা বলেছেন, কিংবা নতুন করে যে ইকুইপমেন্টসগুলো দরকার সেগুলোর কথা বলছেন। আবার আমি যদি একটু অন্যদিকে তাকাই, যে বাংলাদেশ থেকে আসলে মিশনে জাতিসংঘ শান্তিরক্ষীতে যারা যাচ্ছেন, কোনো কোনো বাহিনী, বিশেষ করে পুলিশের কথা দিকে যদি আমি বলি, পুলিশের সংখ্যা কমছে, সেটি আসলে কেন? আচ্ছা, একটা বিশেষ বাহিনীর সংখ্যা কমার বিষয়টা এক্সপার্টিজের বিষয় আছে। আমি যেটা বলবো যে আমাদের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যে ধরনের কাজ পরিচালনা করতে হয়, আমাদের সহকর্মীবৃন্দ আগে বলেছেন যে সেখানকার চ্যালেঞ্জটা একটু ভিন্ন মাত্রায়, সম্ভবত সেই দিকটা বিবেচনায় নিয়ে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, তাদের প্রশিক্ষণটা অনেক বেশি চ্যালেঞ্জিং এলাকায় কাজ করার জন্য। সুতরাং সেক্ষেত্রে তাদের সুযোগ রয়েছে। আমি বলবো যে অভিজ্ঞতা যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে পুলিশের জন্য সুযোগ তৈরি হবে, কারণ শান্তি প্রতিষ্ঠার শুরুর পর্যায়ে যে ধরনের সাপোর্ট দরকার হয়, একটু পরবর্তী পর্যায়ে যে অন্য ধরনের সাহায্যের প্রয়োজন হবে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ, সামাজিক ক্ষেত্রে বিশেষভাবে। আমি আশা করি সেক্ষেত্রেও হয়তো দিন দিন আবার এখানে কাজে পিস লাগবে। কিপিং ডিপ্লোমেসি বলে একটা ব্যাপার আছে, সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, পিস কিপিং ডিপ্লোমেসি আসলে বিভিন্ন টার্মিনোলজি বিভিন্ন সময়ে ডেভেলপ করে, আমি যেটা বলবো সময়ের সাথে সাথে। প্রতিটা জিনিসের সাথে ডিপ্লোমেসি বা কূটনীতি জড়িত, কারণ আপনি আন্তর্জাতিক পর্যায়ে যখন এই জিনিসটাকে নিয়ে যাবেন, অর্থাৎ ঘরের বাইরে নিয়ে যাবেন, সেটা তখন কূটনৈতিক কাজের অংশ হয়ে পড়ে। সেই হিসাবে আমরা পিস কিপিং ডিপ্লোমেসি বলতে পারি। অবশ্য পেশাদার কূটনীতিকদের এক্ষেত্রে ভূমিকা সবসময় থাকবেই, কারণ শুরুতে আমি যেমনটি বলেছি যে এর সূচনা লগ্নে ডিপ্লোম্যাটদের হাত ধরেই আসলে এর অংশগ্রহণ শুরু হয়, এবং সেটাকে এগিয়ে নেওয়া, বজায় রাখা বা এর পরিধি বৃদ্ধি করা, সেক্ষেত্রে কূটনৈতিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সবকিছুরই একটা বড় পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রে শান্তিরক্ষার কৌশলেও একটা বড় পরিবর্তন আসছে। সেই কৌশলের পরিবর্তনগুলো নিয়ে একটু আপনাদের কাছে আমি জানবো। আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন। এয়ার কমান্ডার BM হাসান মাহমুদ, পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিরক্ষীদের মিশনে নানান রকমের কৌশলের পরিবর্তন আনতে হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ঠিক কী ধরনের পরিবর্তন আপনারা আসলে আনছেন, এবং সেই সাথে আপনারা যখন বিশ্ব দরবারে আসলে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেটি নিঃসন্দেহে আপনাদের জন্য যথেষ্ট প্রেরণার এবং গৌরবের, সেই অনুভূতিটাও একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে আবার।
বর্তমানে ইউএন মিশনে যেসব কান্ট্রিতে হচ্ছে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আপনার ওইখানে প্রচুর আর্মড গ্রুপ হয়েছে, অ্যাসিমেট্রিক থ্রেট যেটা। দেন আপনি জানেন যে উইপনাইজেশন অফ ড্রোনস যেটা কমার্শিয়াল ড্রোনকে উইপন হিসেবে ইউজ করা, এই ধরনের থ্রেট অনেক শুরু হয়েছে। এর সাথে যেটা হয়েছে, যেটা রাহুল ভাই বলেছেন যে বাজেট কাট, ইউএনের অনেক ক্ষেত্রে বাজেট কাট হয়েছে যাতে স্বল্প টাকার মধ্যে অনেক মিশন পরিচালনা করতে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের আসলে দুই দিক থেকেই কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে পিস এনফোর্সমেন্ট করতে হচ্ছে, সেকেন্ডারি আমাদেরকে আবার হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স হিসেবেও কাজ করতে হচ্ছে। ইউএন মিশনের মেইন ম্যান্ডেটটা থাকে আপনার পিওসি বলি আমরা, যেটা বলি প্রোটেকশন অফ সিভিলিয়ান, সেটা আমাদের মেইন ম্যান্ডেট। তো আমার অভিজ্ঞতা থেকে বলি যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যখন আমাদের ইউএনের একটা ক্যাম্প রেবেলরা অ্যাটাক করে, তখন কিন্তু আমাদের হেলিকপ্টার থেকে রকেট ফায়ারিং করতে হয়েছে ফর পিস এনফোর্সমেন্ট, মানে এই পর্যায়ে গিয়েছি। কিন্তু আবার অন্যদিকে যখন আমরা সিভিলিয়ানদের সাথে বা লোকাল কমিউনিটির সাথে মিশছি, তখন অনেক ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স আমরা দিচ্ছি। যেমন অলরেডি সুমাইয়া বলেছি যে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়াটা, এটা একটা। অনেক ক্ষেত্রে আমরা ওইখানকার লোকাল পপুলেশনের জন্য স্কুল করে দিচ্ছি, মুসলিম যারা আছে তাদেরকে আমরা মসজিদ করে দিচ্ছি। এইসবের মাধ্যমে আমরা লোকাল পপুলেশনের সাথে একটু বেশি এঙ্গেজ করতেছি, যাতে ওদের সাপোর্টটা পাওয়া যায়। হোস্ট কান্ট্রির সাপোর্ট না পাওয়া গেলে এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনে আসলে মিশন করাটা ভেরি ডিফিকাল্ট। প্রাইডের কথা যদি বলি, অবশ্যই বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে যখন যাচ্ছি এবং আমাদেরকে যে সম্মান করছে ওরা, স্পেশালি বাংলাদেশ শুনলে, আফ্রিকার অনেক দেশে আপনি যে বলেছেন যে কয়েকটা দেশে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা করেছে, মানে এই ধরনের সম্মান দেয়। সো এইটা ইনহেরেন্ট একটা সম্মান আমরা অটোমেটিক পেয়ে যাই। বাট চ্যালেঞ্জটা হচ্ছে ওইটাকে মেনটেন করা, যে ওই স্ট্যান্ডার্ডটা আমরা যাতে মেনটেন করতে পারি এইসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। এটাই আমাদের ফিউচার প্ল্যান। লেফটেন্যান্ট কর্নেল সুমাইয়া আলী, এই যে আসলে আমরা নানান রকমের চ্যালেঞ্জের কথা বলছি, একটু আসলে প্রাপ্তির গল্প শুনতে চাই আপনার কাছে। অনেক সফলতা আছে বাংলাদেশের, সেই সফলতার গল্পগুলো একটু শুনতে চাই। সেই 1988 সাল থেকে পথ চলা শুরু এই জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে। তো অবদান আসলে সত্যি কথা বলতে অনেক। যেখানে আপনি বলেছেন যে বাংলাদেশ এখন একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটি ব্র্যান্ড হিসেবে এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তো আমি যদি প্রথমের দিকে বলি, তাহলে স্পষ্টভাবে বলা যায় যে 1995 সালে মোজাম্বিকে সফলভাবে শান্তি প্রতিষ্ঠা করার কারণে কিন্তু মিশন সম্পূর্ণ করে ফোর্স কমান্ডার নিযুক্তির মাধ্যমে সম্পূর্ণ হয়ে যায় এবং সেখানে কিন্তু পরবর্তীতে আর কোনো শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে হয়নি। সিয়েরা লিওনের ব্যাপারটাও কিন্তু তাই। সিয়েরা লিওনে আমাদের ব্যাপক অবদান আছে এবং সেখানে অত্যন্তভাবে প্রশংসিত হয়েছে। আর বর্তমান সময়কার কথা যদি আমি বলি, তাহলে আসলে বলবো আমি যে সাউথ সুদানের কথা বলতে পারি। সাউথ সুদানে যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য, এবং জেনে থাকবেন যে সাউথ সুদানে আপার নাইলে যে প্রতি বছর ফ্লাড হয়, মানে এখানে প্রচণ্ড বন্যা হয় এবং তার জন্য ভূমিধসের সৃষ্টি হয় এবং সেগুলোকে আবার ঠিক করা, সেখানে আবার হিউম্যানিটেরিয়ান সহায়তা পৌঁছানো, এই কাজগুলো এখন করছে। এবং কিছুক্ষণ আগে যে আপনি জিজ্ঞেস করেছেন যে আমাদের কৌশলগত পরিবর্তন কী এসেছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু 2024 সাল থেকে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন করেছে এই ধরনের কাজগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য। একই সাথে খুবই সম্প্রতি, অর্থাৎ এই 2025 সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেখানকার প্রেসিডেন্টের উপস্থিতিতে এবং আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। আবার কঙ্গোতে বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি শিক্ষা উপকরণ এবং তাদের এই শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদের কার্যক্রমটা শুধুমাত্র কিন্তু ওই নিরাপত্তা দেয়া, সুরক্ষা দেয়া না, দেখা যাচ্ছে যে তাদের পুনর্বাসন, তাদের মধ্যে একটা স্থিতিশীলতা আনা এবং অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে যেন এবং বাচ্চা শিশুদের যেন প্রোটেকশন ঠিক মতন দেওয়া হয়, সেজন্য কিন্তু আমাদের ফিমেল এঙ্গেজমেন্ট টিম যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে টহলে যাচ্ছে, সরাসরি তাদের সাথে কথা বলছে, যেখানে সামাজিক বা সাংস্কৃতিক বা ধর্মীয় কারণে হয়তো অনেক সময় আমাদের পুরুষ সহকর্মীরা যেতে পারছে না, মহিলারা কিন্তু সেখানে সরাসরি গিয়ে সেই কাজগুলো করছে। সংখ্যা বাড়ছে, অবজারভার হিসেবে আমরা ইতিমধ্যে 11% উন্নীত হয়েছি মহিলা পার্টিসিপেশনে। তো এই সবগুলোই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি। মানে বাংলাদেশ আসলে জাতিসংঘ মিশনে গিয়ে শুধুমাত্র এই যে
নিরাপত্তার কাজগুলো করছে কিংবা খুব কঠিন কঠিন কাজ করছে তাই নয়, বাংলাদেশ কিন্তু এক ধরনের মানবিক করিডোর তৈরি করছে আন্তর্জাতিক মহলে অন্যান্য রাষ্ট্রের সাথে, সেখানকার যারা সাধারণ জনগণ আছেন তাদের সাথে। এবং কামরুজ্জামান, এই জায়গাটিতে আসলে নানান রকম সহায়তা তো আপনাদের তরফ থেকে প্রদান করা হয়। সামনে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সহায়তা প্রদানগুলোতে, এবং শান্তিরক্ষা মিশনের আওতায় আসলে বিভিন্ন আরো নতুন করে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন? ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নতুন সংঘাত হচ্ছে, অন্যদিকে শান্তিরক্ষা কার্যক্রমের বাজেট কমে যাচ্ছে। আমি যেটা বলছি, দুটো আমাদের বাস্তবতা। এর প্রেক্ষিতে আমরা যদি এই কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, আমাদের অংশগ্রহণকে এগিয়ে নিতে চাই, তাহলে কি কি করণীয় হতে পারে। তা আমাদের আগামী দিনগুলোর পরিকল্পনা হিসেবে যেগুলি থাকবে, যে আমাদের যেসব সদস্যবৃন্দ শান্তিরক্ষী মিশনে যাবেন তাদের জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করতে পারেন, অবকাঠামোগত উন্নয়নের কাজে অংশ নিতে পারেন, টেকসই উন্নয়ন, সৌর প্যানেল স্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কাজ করা বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং প্রশিক্ষণ লাভ করতে পারে। আমাদের বিপসট আছে, এনডিসি আছে, সেখানে যেসব প্রশিক্ষণ হয় সেখানে এগুলোর বিষয়ে জোর দিতে হবে। আর আমি যেটা বললাম যে আমাদের কূটনীতিতে এটি একটি অপরিহার্য অংশ হয়ে গেছে, আমাদের গর্ব ও সম্মানের বিষয় হয়েছে। আমরা স্বভাবতই এই জায়গাটায় আমাদের অবস্থান ধরে রাখতে চাইব, কারণ বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে অবশ্যই শান্তিরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। বর্তমানে চ্যালেঞ্জই এসেছে, এর অর্থ এই নয় যে বিষয়টা গুটিয়ে যাবে। আগামী দিনগুলোতে এর প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি আর বৃদ্ধি পাবে। অর্থনৈতিক জায়গাটিতেও তো এটা একটা বিশাল বড় অবদান রাখছে নতুন করে, সেইটাও একটু জানতে চাই আমি আপনার কাছে। আমাদের অর্থনীতিতে একটা বড় অবদান রাখছে। আচ্ছা, আমাদের সদস্যবৃন্দ অংশগ্রহণের ফলে অর্থনীতিতে একটি বড় অবদান আসছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সবার আগে আমি যেটা রাখতে চাইবো, যে একটা দেশ হিসেবে আমাদের সম্মান এবং ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে স্থাপিত হয়েছে। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ডকে পাশে রাখতে পারি, কিন্তু আমার মূল ফোকাস থাকবে আগামী দিনগুলোতে আমাদের সদস্যবৃন্দ যে সুনামের সাথে কাজ করতে, সেটা যাতে বজায় রাখতে পারে, এবং সেই বিষয়টার উপরই সর্বোচ্চ গুরুত্ব এবং দিতে এই হবে। জায়গাটিতে যদি আমি যে কূটনৈতিক যে মতবাদগুলো আসছে, প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে দেশে বিদেশে নানান ষড়যন্ত্র করে বাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেখানেও আসলে আপনাদের ভূমিকা এখন আরো বেশি শক্তিশালী হবে কিনা? আমাদের সদস্যবৃন্দ যে পেশাগত অভিজ্ঞতা লাভ করেছে, এ পর্যন্ত সুনামের সাথে কাজ করেছে, তার স্বীকৃতি স্বরূপই কিন্তু আমরা অন্যতম দেশ হিসাবে আবির্ভূত হয়েছি। এটা অটোমেটিকলি আসেনি। আমরা আশা করি যতটাই লোকজন চেষ্টা করুক না এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, সেটা কখনো গুরুত্ব পাবে না। কারণ আমাদের বর্তমান অংশগ্রহণ, আমাদের সেবা এবং পেশাগত মান আমাদের অবদানকে উচ্চ তুলে ধরবে। ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল সুমাইয়া আলী এবং এয়ার কমান্ডার বিএম হাসান মাহমুদ আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।